আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যালকোহলের উপর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে দ্বিতীয় পর্বে আমরা দুটি শিল্প উৎপাদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে মিথানলের শিল্প উৎপাদন এবং অপরটি হচ্ছে ইথানলের শিল্প উৎপাদন। তাহলে শুরুতেই আমরা মিথানলের শিল্প উৎপাদন পদ্ধতিটি নিয়ে আলোচনা করছি। মিথানলকে সাধারণত এটাকে ওয়াটার গ্যাস থেকে শিল্প উৎপাদন করা হয়ে থাকে। বর্তমানে পৃথিবীতে প্রায় 90% মিথানল এই ওয়াটার গ্যাসের থেকে এটাকে তৈরি করা হয়ে থাকে এবং এক্ষেত্রে লোহিততপ্ত কোকের সাথে স্টিম প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে এখানে উৎপন্ন করে ওয়াটার গ্যাস। তোমরা বিক্রিয়াটি দেখো বোর্ডে। কোকের সাথে স্টিম 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের যে মিশ্রণ উৎপন্ন করে এটাকেই ওয়াটার গ্যাস বলা হয়ে থাকে। এর পরবর্তীতে এই ওয়াটার গ্যাসের আয়তনের প্রায় অর্ধেক আয়তন পরিমাণ হাইড্রোজেন নিয়ে এটাকে জিঙ্ক অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইড এই মিশ্র প্রবাহকের উপর দিয়ে 200 অ্যাটমসফিয়ার চাপে এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি চালনা করা হয় সেক্ষেত্রে ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেন সংযুক্ত হয়ে উৎপন্ন করে মিথানল। এবং এইভাবে প্রাপ্ত মিথানল হচ্ছে প্রায় 99% পর্যন্ত বিশুদ্ধ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই প্রক্রিয়াটি খুবই সহজ প্রক্রিয়া বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব যে শিল্পক্ষেত্রে ইথানলকে কিভাবে সংশ্লেষণ করা যায়। শিল্পক্ষেত্রে সাধারণত ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে এই ইথানলকে সংশ্লেষণ করা হয়। আর ফার্মেন্টেশন পদ্ধতিটি হচ্ছে এমন একটি পদ্ধতি যে প্রক্রিয়ায় এনজাইমের উপস্থিতিতে জটিল অনুবিশিষ্ট জৈব যৌগ যেমন কার্বোহাইড্রেট কে ভেঙে অপেক্ষাকৃত ক্ষুদ্র সরল অনুবিশিষ্ট পদার্থে পরিণত করা যায়। সেই প্রক্রিয়ার নামই হচ্ছে কিন্তু ফার্মেন্টেশন, চোবাইকরণ বা গাজন বলা হয়ে থাকে। শিল্পক্ষেত্রে সাধারণত দুই জাতীয় পদার্থ থেকে এই ইথানলের শিল্প উৎপাদন করা হয়ে থাকে। তার মধ্যে প্রথমটি হচ্ছে শ্বেতসার বা স্টার্চ সমৃদ্ধ পদার্থ যেমন চাল, গম, আলু, ভুট্টা এই জাতীয় পদার্থ থেকে। এছাড়াও আরেকটি রয়েছে ডাইস্যাকারাইড। এর মধ্যে মোলাসেস বা যেটাকে আমরা চিটাগুড় বলে থাকি, চিটাগুড়, বিট, ইক্ষুরস এইগুলো থেকেও ইথানলের শিল্প উৎপাদন করা হয়ে থাকে। আমরা দুটো উৎস থেকেই কিভাবে এই ইথানলের শিল্প উৎপাদন করা যায় দেখব। তাহলে শুরুতেই আমরা দেখি যে কিভাবে স্টার্চ থেকে ইথানলের শিল্প উৎপাদন করা হয়ে থাকে। এক্ষেত্রে স্টার্চের উৎস যে আলুকে প্রথমে পাতলা করে স্লাইস করে কেটে নিতে হয় এবং কেটে নিলে এটাকে 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম প্রবাহে উত্তপ্ত করতে হয়। উত্তপ্ত করলে যে ঘটনাটি ঘটবে এখানে একটু লক্ষ্য করো যে আমার হাতে একটি আলু রয়েছে। এই আলুকে একটু নখ দিয়ে যদি করা হয় আলুর উপরে যে একটা খোসা রয়েছে সেটা কিন্তু উঠে যাচ্ছে এবং খোসার ঠিক নিচেই এই ঘষা দিলে দেখা যাচ্ছে যে এক ধরনের আঠালো পদার্থ রয়েছে, যে আঠালো পদার্থটি এই আলুটাকে আবৃত করে রেখেছে। এটা কিন্তু স্টার্চের প্রাচীর। এখন এই 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করার কারণে এই স্টার্চের প্রাচীরটা ভেঙে যায়। ভেঙে গিয়ে এক ধরনের কালো আঠালো পদার্থে পরিণত হয় যার নাম হচ্ছে ম্যাশ। এরপরে ওই ম্যাশের সাথে মিশ্রিত করতে হয় মল্টের গুঁড়া। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে মল্ট তাহলে কী জিনিস? মল্ট হচ্ছে বার্লির যে বীজ বা যে দানা রয়েছে সেই দানাগুলোকে যদি নিম্ন তাপমাত্রায় অন্ধকার ঘরে সরিয়ে রাখা হয় সেক্ষেত্রে এই বার্লির দানাগুলো অঙ্কুরিত হয় এবং পরবর্তীতে ওই অঙ্কুরিত দানাগুলোকে রোদে শুকিয়ে যদি গুঁড়া করে নেওয়া হয় সেটাকে বলা হয়ে থাকে এই মল্ট। ওই ম্যাশের সাথে মল্টের গুঁড়া মিশিয়ে এখানে প্রায় 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একদিন পর্যন্ত এটাকে রেখে দিতে হয়। রেখে দিলে ওই মল্ট থেকে এক ধরনের
এনজাইম নিঃসৃত হয় যার নাম হচ্ছে ডায়াস্টেজ, এবং সেই ডায়াস্টেজ এনজাইমের প্রভাবে স্টার্চ আর্দ্র বিশ্লিষ্ট হয়, আর্দ্র বিশ্লিষ্ট হয়ে মল্টোজ নামক সুগারে পরিণত হয়। আমরা বিক্রিয়াটি দেখি। এটা হচ্ছে স্টার্চ, ডায়াস্টেজ এনজাইমের প্রভাবে আর্দ্র বিশ্লিষ্ট হয়ে এটা হচ্ছে মল্টোজ। এখানে আমরা 2 দিই, 2 দিলে সমাত হয়ে যাচ্ছে। এরপরে এই উৎপন্ন মল্টোজ দ্রবণকে বলা হয়ে থাকে ওয়ার্ট, এবং এটার সাথে পানি মিশ্রিত করে এটাকে 10% জলীয় দ্রবণে পরিণত করার পরে এর সাথে যোগ করতে হয় বিশুদ্ধ ইস্ট। সেই ইস্ট থেকে 2 ধরনের এনজাইম নিঃসৃত হয়, একটির নাম হচ্ছে ম্যালটেস এবং অপরটি হচ্ছে জাইমেস। এই ম্যালটেস এনজাইমের প্রভাবে এখানে যে মল্টোজ সুগার উৎপন্ন হয়েছে এটা আর্দ্র বিশ্লিষ্ট হবে। এটা হচ্ছে মল্টোজ। এই মল্টোজ এটা ম্যালটেস এনজাইমের প্রভাবে আর্দ্র বিশ্লিষ্ট হয়, আর্দ্র বিশ্লিষ্ট হয়ে এখানে গ্লুকোজ নামক সুগারে পরিণত হয়। এখানে লক্ষ্য করো, এই গ্লুকোজ পরবর্তীতে জাইমেস এনজাইমের প্রভাবে এর চোলাইকরণ হবে, অর্থাৎ গাজন হয়ে উৎপন্ন করবে এই ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। এভাবে প্রাপ্ত ইথানল এর মধ্যে ইথানলের পরিমাণ হচ্ছে প্রায় 13 থেকে 15%, এবং এর মধ্যে অন্যান্য অপদ্রব্য হিসেবে থাকে এই অ্যালডিহাইড থাকে, অ্যাসিটুন থাকে, গ্লিসারিন থাকে এবং সামান্য পরিমাণে উচ্চতর অ্যালকোহল থাকে। এই জন্য এটাকে এরপরে আংশিক পাতন করতে হয়। আংশিক পাতন করলে পাতিত রূপে পাওয়া যায় রেকটিফাইড স্পিরিট। এই যে এই রেকটিফাইড স্পিরিট, এইখান থেকে আমরা 2টি উপায়ে বিশুদ্ধ অ্যালকোহল উৎপাদন করতে পারি। একটি হচ্ছে এই পাথুরে চুন বা এটা কুইক লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে এটাকে যদি আমরা 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পাতন করি তাহলে পাতিত রূপে বিশুদ্ধ ইথানল পাওয়া যাবে, অথবা বেনজিন সহযোগে যদি সমস্ফুটন পাতন করা হয় সেক্ষেত্রেও পাওয়া যাবে বিশুদ্ধ ইথানল। তাহলে এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে এই ডাইস্যাকারাইড থেকে আমরা এই ইথানলকে সংশ্লেষণ করতে পারি। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে ডাইস্যাকারাইড এর মধ্যে রয়েছে চিটাগুড় বা যেটাকে আমরা বলে থাকি মোলাসেস। এই মোলাসেস থেকে শিল্পক্ষেত্রে এই ইথানলকে সংশ্লেষণ করা হয়ে থাকে। আর এই মোলাসেসটা হচ্ছে এই চিনি কারখানায় যখন ইক্ষু রসটাকে এটাকে গাঢ় করে সেখান থেকে চিনিটাকে ক্যাভাসিত করা হয়, এবং ক্যাভাসিত করার পরে যে বাদামি বর্ণের যে সিরাপি তরল পদার্থটি পাওয়া যায় সেটার নামই হচ্ছে চিটাগুড় বা মোলাসেস। এবং সেখানে থাকে 30% চিনি এবং 32% থাকে ইনভার্ট চিনি। আর এই ইনভার্ট চিনিটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমমোলার মিশ্রণের নামই হচ্ছে ইনভার্ট চিনি।
এবং এই মোলাসিস থেকে আমাদের ইথানলের শিল্প উৎপাদন করার জন্য এক্ষেত্রে প্রথমত এটার সাথে পানি মেশাতে হবে এবং পানি মিশিয়ে এটাকে 10% জলীয় দ্রবণে পরিণত করে নিতে হবে এবং করার পরে এটার সাথে কয়েক ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। সালফিউরিক অ্যাসিড যোগ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে সেখানে অপ্রয়োজনীয় কোনো ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে ফার্মেন্টেশন প্রক্রিয়াকে যাতে বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য কিন্তু মূলত এখানে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। এছাড়াও এখানে আরও দুটি পদার্থ যোগ করা হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এবং অপরটি হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। মূলত এই দুটি পদার্থ যোগ করার পরে কিন্তু এর সাথে ইস্ট যোগ করতে হয়, আর এই দুটি পদার্থ যোগ করার উদ্দেশ্য হচ্ছে ইস্টের কার্যকারিতাকে বৃদ্ধি করার জন্যই কিন্তু সহায়ক হিসাবে ভূমিকা রাখার জন্যই কিন্তু এই অ্যামোনিয়াম সালফেট এবং ফসফেট যোগ করা হয়। এবং এরপরে এই ইস্ট থেকে দুই ধরনের এনজাইম নিঃসৃত হয়, তার মধ্যে একটি হচ্ছে ইনভার্টেজ এবং অপরটি হচ্ছে জাইমেজ। এবং এই ইনভার্টেজ এনজাইমের প্রভাবেই এই চিনি আদ্র বিশিষ্ট হয়। এটা হচ্ছে সুক্রোজ, ইনভার্টেজ এনজাইমের প্রভাবে এটা আদ্র বিস্তৃত হয়ে এটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে ফ্রুক্টোজ। এবং এই দুইটার মিশ্রণই হচ্ছে কিন্তু ইনভার্ট চিনি। এখানে লক্ষ্য করো, পরবর্তীতে জাইমেজ এনজাইমের প্রভাবে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এটা ফার্মেন্টেশন হবে এবং ফার্মেন্টেশন হওয়ার ফলে উৎপন্ন হচ্ছে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। এবং এই পর্যায়ে যে ইথানলটা পাচ্ছি সেখানে মাত্র 7 থেকে 8% পর্যন্ত ইথানল থাকে এবং এর সাথে অন্যান্য যে অপদ্রব্যগুলো তার মধ্যে রয়েছে গ্লিসারিন, এসিটোন, অ্যালডিহাইড, সামান্য পরিমাণে উচ্চতর অ্যালকোহল থাকে। এবং এই জন্য এটাকে পরবর্তীতে আংশিক পাতন করতে হয়। আংশিক পাতন করলে পাওয়া যায় রেকটিফাইড স্পিরিট এবং সেই রেকটিফাইড স্পিরিট থেকে বিশুদ্ধ অ্যালকোহল উৎপাদন করার জন্য এটার সাথে এই পাথুরে চুন অথবা কুইক লাইম অর্থাৎ যেটাকে আমরা বলি ক্যালসিয়াম অক্সাইড অথবা এর সাথে আমরা বেনজিন মিশ্রিত করে যদি সমস্ফুটন পাতন করি তাহলে পাতিত রূপে পাওয়া যাবে বিশুদ্ধ ইথানল, যেটাকে আমরা বলে থাকি পরম অ্যালকোহল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা দুটি পদ্ধতি খুব মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ। আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।